সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এটিকে আগাম প্রতিরোধমূলক হামলা বলে আখ্যা দিয়েছেন তিনি। বলেন, রাষ্ট্রের ওপর থেকে ঝুঁকি দূর করতেই এই আগাম হামলার পদক্ষেপ নিয়েছে তেল আবিব। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে তেহরানের উত্তর ও পূর্বে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও তেহরানের বেশ কয়েকটি এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। হামলার পর ইরানের পুরো আকাশসীমা বন্ধ করা হয়েছে। অপরদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করেছে নেতানিয়াহু সরকার। এদিকে এক মার্কিন কর্মকর্তার বরাদ্দে আল জাজিরা বলছে, ইসরায়েলের সাথে যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের সাথে চলমান যুদ্ধে এ পর্যন্ত দেশটির ৩৩১ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা এ তথ্য জানিয়েছেন। তিনি আরও দাবি করেন, পাকিস্তানি বাহিনী ১০৪টি তালেবান চেকপোস্ট, ১৬৩টি ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস করেছে এবং আরও ২২টি চেকপোস্ট দখলে নিয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলের মানসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা বিবিসিকে বলেন, ইফতারের বিরতির পর খোস্ত এবং ট্যাঙ্ক এলাকায় আবারও অভিযান শুরু হয়েছে এবং লড়াই চলছে। ফিদার আগে খোস্তের গভর্নরের মুখপাত্র মুস্তাফার গুরবাজও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হামলা শুরুর খবর জানিয়েছিলেন। তবে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নোট বহনকারী একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় এল আলতো শহরে এই দুর্ঘটনা ঘটে। বিবিসি জানায়, সান্তাক্রুজ থেকে আসা বিমানটি রাজধানী লাপাজের কাছে এল আলতো বিমানবন্দরে অবতরণের পর দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি পিছলে পাশের একটি ব্যস্ত সড়কে চলে যায়। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। C-130 হারকিউলিস নামের বিমানটি বলিভিয়ার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া নোট বা কাগজের মুদ্রা বহন করছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসা লোকজন টাকা কুড়াতে ঝাঁপিয়ে পড়লে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও পানি ব্যবহার করে কর্তৃপক্ষ। এবারে দেশের খবর। পাবনার ঈশ্বরদীতে বাড়ির উঠান থেকে দাদির মরদেহ এবং পাশের সরিষা ক্ষেত থেকে নাতনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ভবানীপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন ও মেয়ে জামিল আক্তার। স্থানীয়রা জানান, নিহত জামিলার বাবা ঢাকায় থাকেন। মধ্যরাতে ওই বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ শোনা যায়। লোকজন বেরিয়ে এলেও কান্না থেমে যাওয়ায় তারা আবার ফিরে যান। পরে সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পায় সবাই। নাতনি জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের সরিষা খেতে বিবস্ত্র মরদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক ধারণা, মধ্যরাতে নাতনিকে তুলে নিতে বাধা দিলে দাদিকে হত্যা করা হয়। আর নাতনিকে ধর্ষণের পর হত্যা করে সরিষা খেতে ফেলে যায় দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে জলমহাল ইজারা নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশ সহ অন্তত অর্ধশতাধিক মানুষ। পুলিশ জানে, জলমহাল ইজারাকে কেন্দ্র করে উপজেলার বিরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন সরসের সাথে দীর্ঘদিন ধরে ইউপি সদস্য মুজিবুর রহমানের বিরোধ চলে আসছিল। কয়েকদিন ধরে তাদের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল রাতে চেয়ারম্যান সরস মিয়ার পক্ষের নিলয়ের সাথে মেম্বার মুজিবুর রহমানের পক্ষের বজলু মিয়ার বাগবিতণ্ডা হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আজমিরিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে পুলিশ সদস্য সহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। তাদের আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বি ব্রাদার্স গ্রুপ নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকাল থেকে তারাবো পৌরসভার মৌকুলি এলাকায় উত্তেজিত শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। শ্রমিকরা জানান, কারখানাটিতে ২,০০০-এর বেশি শ্রমিক কর্মচারী কাজ করেন। ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন তারা। মালিকপক্ষ এই নিয়ে টালবাহানা শুরু করলে প্রতিবাদ করে তারা। শ্রমিকদের দাবি, এ সময় তাদের আটকে রেখে নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে।
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সভায় কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। জানান, সরকার তখনই ভালো করবে যখন কর্মকর্তা কর্মচারীরা সরকারকে সহযোগিতা করবে। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার তাগিদ দেন তারেক রহমান। বক্তব্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম নীতি কঠোরভাবে মেনে চলার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সকলে সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি, দেশের মধ্যে সেই পরিস্থিতিটা তৈরি করার আমরা চেষ্টা করি সকলে মিলে, যেই পরিস্থিতিতে মানুষ স্বস্তি বোধ করবে। আমরা সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি, যেই রাষ্ট্রটিকে ঘিরে বাংলাদেশের মানুষ আশার আলো দেখতে পাবে, যেখানে এগিয়ে যাওয়ার স্পৃহা, সাহস, উদ্দীপনা মানুষ পাবে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা জিয়া উদ্যানে আসেন। পরে তারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই সময় তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং সংগঠনের অতীত কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা জানান। বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবেন তারা। এবারে অমর একুশে বইমেলা প্রসঙ্গ। অমর একুশে বইমেলার আজ তৃতীয় দিন। আজও শিশু প্রহর থাকায় বেলা 11টা থেকে শিশুদের জন্য উন্মুক্ত করা হয় মেলা। পাশাপাশি শিশু চত্বরে পাপেট শোর আয়োজন করা হয়, সেখানে শিশুরা পুতুল নাচ উপভোগ করে। অভিভাবকরা বলেন, বইমেলা শিশুদের জন্য দেশের ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার মাধ্যম। এবারের মেলায় ৫৪৯টি প্রকাশনী সংস্থার ১০১৮টি স্টল নিয়ে যাত্রা করলেও এখনও অনেক স্টলের নির্মাণ কাজ শেষ হয়নি। গতকাল পর্যন্ত মেলায় নতুন বই এসেছে ১৬টি। আসতেছে লোকজন ভালো, আমাদের পাঠকে আসতেছে, বইও ভালো বিক্রি হচ্ছে। আশা করি সামনে আরো ভালো বিক্রি হবে। রোজার মধ্যেও আসলাম যেন এখন থেকেই বাচ্চার বই পড়ার প্রতি যে আগ্রহ সেটা যেন এখন থেকে তৈরি হয়। জন্য আমরা প্রতি বছরই নিয়মিত বই মেলায় নিয়ে আসি বাচ্চাদের। শিশুদেরকে নিয়ে আজকে সকাল সকাল চলে আসলাম, ভালোই লাগলো মোটামুটি, কিন্তু এবার স্টলের পরিমাণ আগের থেকে অনেক কম। সারা দেশের মতো উত্তরের জেলা রংপুরেও জমে উঠেছে ঈদ বাজার। সেখানকার খবর জানাচ্ছেন সহকর্মী ফেরদৌস জয়। আসন্ন ঈদকে সামনে রেখে রংপুরের যে শপিং মলগুলো সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠছে ধীরে ধীরে। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু ক্রেতা সাধারণ আসা শুরু করেছেন এবং রংপুরের যে বিভিন্ন শপিং মল রয়েছে, যেমন জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, রয়্যালিটি মেগা মল, এছাড়াও রয়েছে আরএমসি শপিং কমপ্লেক্স, রয়েছে সালেক মার্কেট, এই শপিং কমপ্লেক্সগুলোতে কিন্তু ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে দোকানিরা আশা করছেন যে আশানুরূপ ভিড় না পাওয়ায় তারা বলছেন যে 15 রমজানের পর থেকে হয়তো ক্রেতারা আসা শুরু করবেন। এবার যদি ঈদের কথা বলি, যে এবার ঈদে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যেগুলো আসলে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। দুবাই বোরকা এবং ইরানি বোরকা কিন্তু এবারের ঈদের নতুন চমক একটি নিয়ে এসেছে এবং সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। শাড়ি বিক্রি হচ্ছে, রাজশাহী সিল্ক, মসলিন, গাদোয়াল, খাদি কাতান, লেহেঙ্গা এবং গাউনও বিক্রি হচ্ছে একই তালে। সেই সাথে যদি শিশুদের আইটেম বলি, যে বেবি সেট রয়েছে, চাইনা পার্টি ফ্রক রয়েছে, ফ্যান্সি ফ্রক রয়েছে, লেহেঙ্গা রয়েছে, সারারা গারারা রয়েছে, নায়রা রয়েছে, স্কার্ট রয়েছে, এগুলো বিক্রি হচ্ছে। তবে আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে গতবারের তুলনায় এবারে কাপড়ের দাম একটু বেশি। ইতিমধ্যে আমরা দেখছি যে বেশ কিছু ক্রেতাদেরও কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রংপুরের যে শপিং কমপ্লেক্সগুলো রয়েছে, ঈদের আগে আগে এই শপিং কমপ্লেক্সগুলোতে ধীরে ধীরে ক্রেতা সমাগম বাড়ছে এবং বিক্রেতারা মনে করছেন যে 15 রমজানের পর থেকেই একটি ভালো ব্যবসা তারা করতে পারবেন। এই ছিল আমার কাছে রংপুর থেকে সবশেষ। এদিকে জমে উঠতে শুরু করেছে বগুড়ার ঈদ বাজারও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ববিন রহমান। আমরা
এই নিউ মার্কেট এলাকাতে রয়েছি, যেটি বগুড়া শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। এবং এই মার্কেট ঘুরে যেমনটি দেখেছি এবং আপনারাও নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখছেন, একেবারেই পা ফেলানোর কোনো জায়গা নেই। ক্রেতাদের যে এত উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্যমান। এবং এই নিউ মার্কেট এলাকায় আমরা বেশ কিছুক্ষণ ধরে যেমনটি ঘুরে দেখেছি, ক্রেতারা তারা রয়েছে সব শ্রেণী পেশার মানুষ এবং শ্রেণী বয়সের মানুষ, তারা কিন্তু কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে রমজানের শুরু থেকেই কিন্তু এই কেনাকাটাটি শুরু হয় এবং দিন যত বাড়ছে তত কিন্তু ক্রেতাদের সংখ্যা এই মার্কেটগুলোতে বাড়তে শুরু করেছে। এবং দামের যে বিষয়টি এবারের, সেই দামের বিষয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে ব্যবসায়ীরা যেমনটি বলছিলেন যে খুব একটা বেশি নয় এবং ক্রেতাদের সাধ্যের মধ্যে রয়েছে এই সকল দাম। এবং দাম, পোশাকের দাম তাদের কাছে বৃদ্ধি মনে হলেও তারা কিন্তু বলছেন যে ভালো পোশাক পাচ্ছেন। এবং আপনাদের সব মিলিয়ে বলতে পারি যে এই ঈদেতে, অর্থাৎ এই ঈদে যে আনন্দ, সেই আনন্দ যেন এই ঈদের নতুন পোশাক কেনাকাটা থেকেই আসলে শুরু হয়েছে মানুষের মাঝে। দিন যত ঘনিয়ে আসবে তত যেন উৎসবের এই আমেজটি বাড়তে থাকবে। এই ছিল আমার কাছে বগুড়া শহরের নিউ মার্কেট এলাকা থেকে ঈদের কেনাকাটার সবশেষ খবরাখবর। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বিদ্যমান সেবা কার্যক্রম কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাব্বির ইকবাল। সকালে নগরীর সিআরবি রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এই সময় এই হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালুকরণের জন্য করণীয় বিষয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার এবং এক্স রে ও প্যাথোলজি বিভাগ ঘুরে দেখেন তিনি। মানব পাচার চক্রে পড়ে এখন নিঃস্ব চাঁদপুরের 25 বছর বয়সী ইলেকট্রিশিয়ান আকবর সম্রাট। 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে সচ্ছল জীবনের আশায় ভিটে মাটি বিক্রি করে 15 লাখ টাকা তুলে দিয়েছিলেন প্রতিবেশী শরীফ ও তার সহযোগী নাজিরের হাতে। লক্ষ্য ছিল গ্রিস, কিন্তু গন্তব্য হয় লিবিয়ার টর্চার সেল। দেশে ফিরতে পারলেও ঋণের বোঝায় দিশে হারায় এই যুবক। 25 বছর বয়সী আকবর সম্রাট পেশায় ইলেকট্রিশিয়ান। 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে সচ্ছল জীবনের আশায় ভিটেমাটি বিক্রি আর ধার দেনা করে 15 লাখ টাকা তুলে দিয়েছিলেন প্রতিবেশী শরীফ ও সহযোগী নাজিরের হাতে। লক্ষ্য ছিল গ্রিস, কিন্তু গন্তব্য হয় লিবিয়ার অন্ধকার এক ভূগর্ভস্থ ঘরে। প্রথমে আমাদেরকে দুবাই নেওয়ার পরে ওখান থেকে আমাদেরকে নিচে মিশর থেকে নিচে আমাদেরকে লিবিয়া। সেখানে যাওয়ার পর বদলে যায় দৃশ্যপট। সশস্ত্র মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয় আকবর সহ কয়েকজনকে। 3 দিন খাবার ও পানিহীন অন্ধকার বাংকারে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। একটা বাংকারে আমাদেরকে রাখছে। বাংকারটাতে 3 দিন আমরা না খেয়েছিলাম। নির্যাতনের মুখে পরিবারের কাছ থেকে আরও 16 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে পাচারকারীরা। সেই টাকা জমা হয় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে। আমরা নাকি গ্রিস চলে গেছি এই কথা বলে ওনারা আমাদের ফ্যামিলি থেকে 16 লক্ষ টাকা নিয়ে গেছে। পুরোটাই মাফিয়া চক্র। সম্প্রতি এই চক্রের অন্যতম হোতা 55 বছর বয়সী নাজির হোসেনকে গ্রেপ্তার করেছে সিআইডির মানব পাচার ইউনিট। নাজিরকে আমরা খুঁজে পাই অন্য একটি মামলায়, যখন আমরা ফরাজি নামে একজনকে গ্রেফতার করি যাত্রাবাড়ি থানার একটি মামলায়। সেটি ছিল ইটালিতে পাঠানোর একটি চক্র। সেই চক্রকে গ্রেফতার করতে গিয়ে আমরা প্রথমে ফরাজিকে গ্রেফতার করি। ফরাজিকে গ্রেফতার করে আমরা জানতে পারি যে ফরাজি যার মাধ্যমে কাজ করে, যেই চেইনের মাধ্যমে কাজ করে, সেই চেইনে নাজির একদম টপ পয়েন্টে বসে আছে। ইউরোপের যেই দেশগুলি আছে, ইটালি, গ্রিস, ইভেন সার্বিয়া, মেসিডোনিয়া, এই দেশগুলিতে সে কাজ করে থাকে। সিআইডির তথ্য মতে এই চক্রটি গত 1 বছরে অন্তত 18 জনের কাছ থেকে প্রায় 3.5 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। লিবিয়ায় মুক্তিপণ আদায়ের পর অনেককে আবার ঝুঁকিপূর্ণ নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পাঠানোর চেষ্টা করা হয়, যেখানে সলিল সমাধি ঘটে অনেকের। ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য বলছে 2025 সালের অক্টোবর পর্যন্ত 18,034 জন বাংলাদেশি অবৈধ পথে ইউরোপে প্রবেশ করেছেন, যা গত 2 বছরের তুলনায় অনেক বেশি। পৃথিবীর যে দেশগুলো থেকে সবচেয়ে বেশি লোক সমুদ্রপথ পাড়ি দিয়ে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করে, বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে সেই তালিকায় প্রথম।
যে কোনো মনে মানুষ দেশ ছাড়তে চায়। যে মরিয়া হয়ে যখন মানুষ বিদেশ যেতে চায় তখন কিন্তু সে নানান রকমের ঝুঁকি নেয়, অনিয়মিত পথে যেতে চায়। এবং এই যে বাংলাদেশ ছাড়ার কারণ এটা শুধু অর্থনৈতিক না, অনেক বছর ধরে আমরা বলছি যে এখানে আসলে সুশাসনের ঘাটতি, নানান সংকট সম্ভাবনার কারণে দেখবেন আপনি লোকজন অনেক বেশি বিদেশ চলে যেতে চায়। আকবর সম্রাট IOM এর সহায়তায় দেশে ফিরলেও এখন তিনিও তার পরিবার পাওনাদারদের ভয়ে তটস্থ। যারা তাকে নিঃস্ব করেছে তাদের কঠোর বিচারই এখন একমাত্র চাওয়া। অবৈধ পথে বিদেশ যাত্রা বন্ধে শুধু আইনি ব্যবস্থা নয়, বরং গ্রাম পর্যায়ে সচেতনতা এবং বৈধ পথে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যথায় আকবরদের মতো অসংখ্য জীবন অকালে ঝরে যাবে ভূমধ্যসাগরের নীল জলে কিংবা লিবিয়ার কোনো অন্ধকার প্রকোষ্ঠে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। খরচের তুলনায় লাভ হয় দ্বিগুণ, তাই পটুয়াখালীর কলাপাড়ায় দিন দিন বাড়ছে মিষ্টি কুমড়ার আবাদ। এবছর এই উপজেলা থেকে ৩ কোটি টাকার মিষ্টি কুমড়া বিক্রির আশা করছে কৃষি বিভাগ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুমিরমারা গ্রামের কৃষক সোহাইব গাজী এবছর মাচাং পদ্ধতিতে ৬৬% জমিতে মিষ্টি কুমড়া আবাদ করেছেন তিনি। খরচ হয়েছে মাত্র ৩০,০০০ টাকা। সঠিক পরিচর্যায় ফলন হয়েছে বাম্পার। শুধুমাত্র মিষ্টি কুমড়া থেকে লাখ টাকা বিক্রির আশা করছেন এই কৃষক। ৬০-৭০ হাজার টাকার মতন বেচা কিনা আমাদের হবে। যদি লবণতা না থাকতো তাহলে আমাদের আরো লাভবান আমরা বেশি হতাম। এবছর উপকূলের ৩০ হেক্টর জমিতে মাচাং ও সরল পদ্ধতিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়া। সোহাইব গাজীর সফলতা দেখে মিষ্টি কুমড়া চাষে আগ্রহী হয়েছেন অনেকে। সে খুব ভালো ফলন পাইছে এবং সামনের বছর আমরা দিতে চাই। আমি দিছি, আমি ভালো লবণ পাইছি। গত বছর দিছি, এবছর দিছি আর বেশি। যদি লবণাক্ত এই জায়গাটা যদি লবণ না থাকতো তাহলে মনে করেন আমি ১-১.৫ লাখ টাকা বিক্রি করতে পারতাম। মিষ্টি কুমড়া চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের পরামর্শের পাশাপাশি সার ও বীজ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এবছর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ৩০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে, যেটা বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। উপকূলীয় এলাকায় পুষ্টি সমৃদ্ধ ফসল মিষ্টি কুমড়া চাষের সংখ্যা আরও বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা পটুয়াখালীবাসীর। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। পাল্লেকেলেতে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। সুপার 8-এর গ্রুপ 2 থেকে 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ 4-এর লড়াইয়ে আরেকটি জায়গার জন্য এখন খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। নিউজিল্যান্ড এরই মধ্যে 3 ম্যাচ খেলে ফেলেছে, পয়েন্ট 3। পাকিস্তান 2 ম্যাচ খেলে পয়েন্ট 1। সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে। তবে স্রেফ জয়ই সালমান আগাদের জন্য যথেষ্ট নয়। পাকিস্তানকে আজ জিততে হবে বড় ব্যবধানে, আর নির্দিষ্ট ব্যবধানে না জিতলে নিউজিল্যান্ডই উঠবে সেমিফাইনালে। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। রাত 11:30টায় শুরু হবে ম্যাচ। প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলবে সিটিজেনরা। 27 ম্যাচে 17 জয় ও 5 ড্রয়ে 56 পয়েন্ট নিয়ে 2-এ আছে সিটি, আর 1 ম্যাচ বেশি খেলে 5 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। এই ম্যাচে লিডস ইউনাইটেডকে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে চায় পেপ গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে 31 পয়েন্ট নিয়ে টেবিলের 15 নম্বরে থাকা লিডস ইউনাইটেড জয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নামবে। স্প্যানিশ লা লিগায় রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। নো ক্যাম্পে ম্যাচ শুরু হবে রাত 9:15টায়। 2 ম্যাচে হারের পর নিজেদের শেষ ম্যাচে জয়ের ধারায় ফিরেছে কাতালানরা, আর এই ম্যাচে ঘরের মাঠে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বার্সা। 25 ম্যাচে 20 জয়ে 61 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে 1 পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল। বৃহস্পতিবার অনুশীলনে পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন মাঝমাঠের তারকা ফ্র্যাঙ্কি ডি ইয়ং। অন্তত 1 মাসের মধ্যে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংবাদ শেষ করব ভিন্ন ধরনের এক খবর দিয়ে। জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার ছোট্ট বানর পাঞ্চ বর্তমানে ইন্টারনেটে ভাইরাল। এই বানর খেলনা পুতুলের সাথে পাঞ্চের মায়াবী দৃশ্য বহু মানুষের মন ছুঁয়েছে। একই সঙ্গে মানুষ কৌতূহলী হয়েছে পুতুল ওরাংওটাংটির প্রতিও। ছোট্ট বানর পাঞ্চ একটি ওরাং ওটাং পুতুলকে জড়িয়ে ধরে খেলায় মত্ত। কখনো সে পুতুলটিকে শক্ত করে জড়িয়ে ধরে এক কোণে বসে আছে, কিংবা ছুটে বেড়াচ্ছে কোলে নিয়ে।
মায়াবী এই দৃশ্য হৃদয় ছুঁয়েছে বহু মানুষের। তবে এর পেছনে রয়েছে এক আবেগঘন কাহিনী যা কাঁদিয়েছে অনেককে। জাপানের ইচিকাওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে 2025 সালের জুলাই মাসে পাঞ্চের জন্ম। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় পাঞ্চের মা জন্মের পরপরই তাকে ত্যাগ করে। এরপর চিড়িয়াখানার কর্মীরা ওকে পরম মমতায় লালন পালন করতে থাকেন। তবে মানসিক নিরাপত্তা কিংবা শারীরিক উষ্ণতার জন্যই মাকেই খোঁজে যে কোনো প্রাণীর সন্তান। মাবিহীন এ ধরনের শাবকের প্রকৃতিতে বেঁচে থাকা বেশ কঠিন। কিন্তু মায়ের সঙ্গ না থাকায় বানরদের দলে মিশতে বেশ কষ্ট হচ্ছিল পাঞ্চের। এমনকি বড় বানরদের কাছে গেলেও সরিয়ে দিচ্ছিল তারা। পাঞ্চের একাকিত্ব কাটাতে চিড়িয়াখানার কর্মীরা ওকে একটি খেলনা ওরাং ওটাং উপহার দেন, যেটাকে মায়ের মতো মনে করতে থাকে ছোট্ট পাঞ্চ। এই পুতুলই পাঞ্চের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। পাঞ্চের একাকিত্বের গল্প নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিড়িয়াখানা কর্তৃপক্ষের করা একাধিক পোস্ট ভাইরাল হলে পাঞ্চ বিশ্বজুড়ে আলোচনায় আসে এবং এক প্রকার ইন্টারনেট তারকায় পরিণত হয়। পাঞ্চের ওরাং ওটাং পুতুলের সাথে খেলার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বানরটিকে ঘিরে ব্যবসা বাড়ছে। চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা বেড়েছে 4 গুণ। এছাড়া আইকিয়া ব্র্যান্ডের ওরাং ওটাং পুতুলের বিক্রিও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে সম্প্রতি পরিস্থিতি বদলাতে শুরু করেছে। অনলাইনে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে দেখা যায় পাঞ্চ অন্য এক বানরের পিঠে চড়ছে, পরিচর্যা পাচ্ছে, বড়দের সঙ্গে বসছে, এমনকি কিছু কিছু বানরের আলিঙ্গনও পাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে সে ধীরে ধীরে বন্ধুত্ব করতে শিখছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।